সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কারণ ঐকমত্য ছাড়া কোনো কিছু সম্ভব না। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ। লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। সেই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। জিয়াউর রহমান, যাকে আদর করে জিয়া বলা হয়, 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মনসুর রহমান ছিলেন কলকাতার একটি সামরিক বিভাগে কর্মরত একজন রসায়নবিদ। তার শৈশব কেটেছে আংশিক বগুড়ার গ্রামাঞ্চলে এবং আংশিক কলকাতায়। 1953 সালে তিনি করাচি ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাবুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। জিয়াউর রহমান 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগেও কাজ করেছেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে জিয়াউর রহমান একটি কোম্পানি কমান্ডার হিসেবে খেমরাকান সেক্টরে যুদ্ধ করেছিলেন। 1969 সালে তিনি জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন। জিয়াউর রহমান পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1970 সালে দেশে ফেরার পর তিনি তৎকালীন একজন মেজর চট্টগ্রামের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি হন। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গুলি চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায়। মেজর জিয়াউর রহমান 1971 সালের 25 মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরপর 26 মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান প্রাথমিকভাবে বিডিএফ সেক্টর 1-এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর সেক্টর 11-এর বিডিএফ কমান্ডার এবং 1971 সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 28 আগস্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রৌমারীতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীরুত্তমে ভূষিত হন। 1972 সালের জুন মাসে তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয়। 1973 সালের মাঝামাঝি সময়ে তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষের দিকে একজন মেজর জেনারেল হন। জিয়াউর রহমান 1975 সালের 25 আগস্ট সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন। 1975 সালের 3 নভেম্বর একটি অভ্যুত্থান ঘটায়, তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দী করা হয়। 7 নভেম্বর সেবায় জনতা বিপ্লব তাকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়। 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। জিয়াউর রহমান 19 নভেম্বর 1976-এ প্রধান সামরিক আইন প্রশাসক হন, যখন বিচারপতি সায়েম তার পদ থেকে পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে বাংলাদেশের রাষ্ট্রপতিও হন। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশ করার জন্য সংবিধান সংশোধন করে একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। 1979 সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি 300টির মধ্যে 207টি আসনে জয়লাভ করে। 1979 সালের 1 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। 9 এপ্রিল পঞ্চম সংশোধনী কার্যকর হওয়ার পর সামরিক আইন প্রত্যাহার করা হয়। জিয়াউর রহমান আবার নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হওয়া সত্যি একটি বড় অর্জন ও নেতৃত্বের চিহ্ন। জিয়াউর রহমানই বাংলাদেশের জনগণের একটি নতুন পরিচয় হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করে আনা সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রিভিউ আবেদনটি গত 16 অক্টোবর করা হয়। একই সঙ্গে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি। সকালে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন কানুন বিধিবিধানের মধ্যে থেকে ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চায় ইসি, যেখানে সব খেলোয়াড় অবাধে খেলতে পারে। আমরা এই জন্য একটি মাঠ তৈরি করতে চাই। 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর বিষয়ে কথা বলেন সিইসি। লোকাল মার্কেট থেকে, তারপরে ওনারা বিদেশ থেকে ওগুলা প্রকিউর করেছে, আমাদেরকে এটা দিচ্ছে আর কি। ইলেকশন প্রসেসে অনেক কিছু লাগে, তো আমরা আশা করবো যে হয়তো ওনাদের কাছ থেকে কিছু সহায়তা পাবো। এই ইন দ্য মিনটাইম নিড অ্যাসেসমেন্ট টিম উইল ওয়ার্ক অন দিস the requirements in future. টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে এই 6 মাসের মধ্যে, যাতে এটা আমরা শেষ করতে পারি। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে, তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম। রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলো অল্প সংস্কার চাইলে একটি টাইম ফ্রেম এবং বেশি সংস্কার চাইলে আরেকটি টাইম ফ্রেমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার ঘোষণাও মনে করিয়ে দেন তিনি। পুরো প্রস্তুতিকে সামনে রেখেই চিফ অ্যাডভাইজার 2টা টাইম লাইন দিয়েছিলেন। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরও বেশ কিছু রিফর্ম করিয়ে নিব, সেক্ষেত্রে জুন 2026-এর কথা উনি বলেছেন। এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না, এটা খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার এবং মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন। এর আগে গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংক বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করে। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম। সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিসঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15,00,000 টাকা। আগে কোনো পদক্ষেপ না থাকার কারণে সীমান্তে নানা রকম ঘটনা ঘটেছে। এখন পদক্ষেপ নেওয়ায় তা কমে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে আয়োজিত একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিজিবি সতর্ক থাকায় আছে সীমান্ত এবং সম্পূর্ণ সুরক্ষিত। রক্ত ঝরবে তবুও সীমান্ত সুরক্ষিত রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভূমি হস্তান্তর হয় 5 কাঠা প্রায় 70% রিসেন্টলি আমরা এবং সহযোগিতা সবসময় থাকবে
এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। মাঝারি শৈত্যপ্রবাহ এবং হিম বাতাসে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জিকে বসেছে হাড়কাঁপানো শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। হাড়কাঁপানো ঠান্ডায় অনেক দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষজন কাজে যেতে পারছে না। রোববার ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলেও শীতের তীব্রতা কমেনি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আজ হঠাৎ করে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। তিনি জানান, আজ সকাল 9টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণটি হিমালয়ের পাদদেশের অবস্থান হয়। এখানে উত্তরের হিম বাতাসের প্রভাবেই সাধারণত শীতের তীব্রতাটা বেশি অনুভূত হয়। গত কয়েকদিন থেকেই 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওঠানামা করছে। তো আজকে এই পর্যবেক্ষণাগারে 7.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রাটি আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে মাঝারি থেকে ঘন কুয়াশা বিদ্যমান থাকতে পারে। দর্শক, এবার মাই টিভি বিশেষ। ক্যান্সার আক্রান্ত মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল। এই হাসপাতালে একসাথে সব থেরাপির মেশিনগুলো অচল হওয়ায় চরম বিপাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন। কর্তৃপক্ষ বলছে, নতুন 2টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল হতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। কামরুল ইসলামের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। সারা দেশে ক্যান্সার আক্রান্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আর এই হাসপাতালটি 1982 সালে 500 শয্যা হিসেবে যাত্রা শুরু করে, যেখানে ক্যান্সার রোগীদের জন্য 6টি রেডিওথেরাপি স্থাপন করা হয়। আর স্থাপনের পরপরই দীর্ঘদিন ধরে 4টি মেশিন নষ্ট থাকে। বাকি 2টি সচল থাকলেও গেল 24 সালের 21 ডিসেম্বর অচল হয়ে পড়ে। এর ফলে গেল 1 মাস ধরে রেডিওথেরাপি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 200 থেকে 300 জন ক্যান্সার রোগী চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না রেডিওথেরাপি সেবা। আমরা যেহেতু দূর দূরান্ত থেকে আসছি, আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হওয়ার কথা, কারণ আমরা তো যেই জন্য আসছি ওই কাজটা তো হবে না, ওই চিকিৎসাটা তো আমরা পাবো না। যদি দেখি যে রেডিওথেরাপি এই জায়গায় আসে নষ্ট, তাহলে আমাদের তো খারাপ লাগতেই পারে। এখানে যে খরচ আর বাইরে তো আকাশ পাতাল ব্যবধান। এখানে যদি 200 টাকা হয়, বাইরে হয় 2000 টাকা। আসলে এই বিষয়টা একটু স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে তারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। এখন ক্যান্সার হাসপাতালে এসে দেখি আমরা হচ্ছে যে রেডিওথেরাপির যন্ত্রগুলো নষ্ট, তাহলে এখন আমরা যাবো কোথায়? এখন বাইরে প্রাইভেট ক্লিনিকগুলোতে লক্ষ লক্ষ টাকা, এই জায়গায় এসে আমরা 200 টাকায় পাই। এখন আমরা যাবো আসলে কোন জায়গায়, এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। ওই তো সেই জন্যই তো এই জায়গায় নষ্ট নাকি তা তো বলতে পারি না, যারা থেরাপি দেয় তারা জানে। 4টে মেশিন কন্ডেমেশন হয়েছে, বাতিল করা হয়েছে 4টে মেশিন, আর 2টে মেশিন রানিং ছিল। গত 23 তারিখ থেকে ওই 2টে মেশিন বন্ধ। তবে হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির 6টি মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে বলেন, রেডিওথেরাপির মেশিন ঠিক করার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা চলছে। 10 বছর পার হয়ে গেছেন, মেশিন কিনা হয়নি, যার জন্য গ্যাপটা পড়ে গেছে। তো এই জন্য আমি চেষ্টা করছি, আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা ম্যাডাম, সচিব স্যার সবাই চেষ্টা করছেন, সহকারী উপদেষ্টা স্যার চেষ্টা করছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা মেশিনগুলো চালু করতে পারি এবং নতুন মেশিন কিনতে পারি। যদিও নতুন 2টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল করতে 2 থেকে 3 মাস সময় প্রয়োজন মন্তব্য করে বলেন, শুধু রেডিওথেরাপি নয়, এই ক্যান্সার হাসপাতালে জনবল সংকট আছে প্রকট বলে জানান হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির। 500 শয্যার রুগী সার্ভিস দেওয়া 300 শয্যার জনবল দিয়ে আসলে কষ্টকর।
তাতে সার্ভিসের কোয়ালিটি দ্যাট ইজ মানগত সমস্যা হয়। ক্যান্সার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার 2018 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,08,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও প্রতি বছর আরও 1.5 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। 500 শয্যার ক্যান্সার হাসপাতালটি 300 শয্যার জনবল দিয়ে খুঁড়ে খুঁড়ে চললেও অপর পৃষ্ঠে রয়েছে ভিন্ন গল্প। ভিন্ন গল্প হলো যেসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় যে 6টি মেশিন দিয়ে, সেই 6টি মেশিনই সবকটি নষ্ট। তবে সুখবর হলো 2টি মেশিন সম্প্রতি সময়ে আমদানি করা হয়েছে এসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির কথা চিন্তা করে। তবে এসব সচল করতে গেলে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে বলে মনে করেন ক্যান্সার হাসপাতাল সংশ্লিষ্টরা। ক্যান্সার হাসপাতাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। বাগেরহাটে সরিষার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে আশানুরূপ। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করার আশা কৃষকের। প্রতিনিধি রিফাত আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে বাগেরহাটের ফকিরহাটে ফসলের মাঠগুলোতে। সময় ও খরচ কম লাগায় আমন ও বোরো ধানের মাঝের সময়টাতে সরিষা আবাদ করছেন কৃষকেরা। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। গত মৌসুমের থেকে এবারে দ্বিগুণ আশা করছেন তারা। আমি এই সরষা দেখে সরষার ফসলটা খুব ভালো হচ্ছে, এই দেখে আমি এখন আগামীতে সরষা করবো এই মত করেছি। এবার আগের তুলনায় বাম্পার ফলন হয়েছে। আশা করতেছি এই ফলনে আমার পারিবারিক যে চাহিদা সেটা পূরণ করে পাশাপাশি আমি এই তেল বিক্রিও করতে পারবো। কৃষকরা বলছে সঠিকভাবে সরিষা ঘরে তুলতে পারলে লাভবান হবেন তারা। পাশাপাশি লাভজনক ফসল হয় সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছে এখানকার চাষিরা। অন্য সবজির থেকে সরিষায় আমাদের লাভ কম হচ্ছে না এবং পাশাপাশি সারা বছর আমাদের নিজের ফ্যামিলি যে তেলের চাহিদাটা সেটা পূরণ হচ্ছে এবং সরিষার ক্রমান্বয়ে দেখতেছি যে বাম্পার ফলন হচ্ছে। কৃষি অফিসের সহযোগিতায় আমি এই সরিষা খামার করে লাভবান হয়েছি। স্থানীয় কৃষকদের সরিষা চাষে প্রশিক্ষণ দেয়া সহ নানা পরামর্শ, বীজ ও নগদ অর্থ প্রদান করছে উপজেলা কৃষি অফিস। 2024-25 অর্থ বছরের রবি প্রণোদনা সরিষা, বাড়ি সরিষা 14 দিয়েছি, বিনা সরিষা 9 দিয়েছি। এখন মাঠ পর্যায়ে যেটা আছে সেটা হলো পট অবস্থায় আছে। আমরা কৃষকদের বর্তমানে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এখন গত বছরে কৃষক যে দেশি জাতের সরিষা চাষ করতো তার থেকে বাড়ি সরিষা 14 চাষ করে কৃষক বেশি লাভবান হবে। চলতি বছর ফকিরহাটে 165.5 হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।